ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইতিহাসে পঞ্চম অধ্যায় থেকে যে আগামী পরীক্ষা আসছে, সেই পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলির সম্ভাব্য একটি সাজেশন এই ভিডিওতে তুলে ধরছি। আশা রাখছি এগুলোই তোমরা ভালোভাবে প্রস্তুতি নিলে তোমরা যথেষ্ট কমন পাবে এবং উপযুক্ত নাম্বার তোমরা সংগ্রহ করতে পারবে। সেজন্য আর দেরি না করে অবশ্যই তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এইভাবে বিভিন্ন অধ্যায় থেকে এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সাজেশন আমরা এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করেছি এবং আগামীতেও করব। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা যদি অন রাখো, তাহলেই আমাদের চ্যানেলের নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। সেজন্য চলো আমরা শুরু করছি তাহলে ইতিহাসের পঞ্চম অধ্যায়, তোমাদের যেটা রয়েছে 20 শতকে ইউরোপ। এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব একত্রিতভাবে বলে দেব। আর তোমরা চাইলে খাতা কলম নিয়ে সেই প্রশ্নগুলি একটু লিখে নিতে পারো, কারণ আমি উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি। আর আশা রাখছি এগুলো করে গেলেই তোমরা যথেষ্ট কমন পাবে, এর বাইরে করার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্রশ্নগুলি বারবার পরীক্ষাতে আসে। দেখো, প্রথম মান 1-এর প্রশ্ন যেগুলো সেগুলো বলছি। প্রথম প্রশ্ন, জার তন্ত্রের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে চতুর্থ আইভান। পরের প্রশ্ন, কবে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে। পরের প্রশ্ন, জার্মান কমিউনিস্ট পার্টির নাম কি? উত্তর হবে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। পরের প্রশ্ন, ফ্যাসিস্ট কথার অর্থ কি? উত্তর হবে শক্তি। পরের প্রশ্ন, নাৎসি পার্টির পুরো নাম কি? উত্তর হবে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। পরের প্রশ্ন, রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো। উত্তর হবে লিও টলস্টয়। পরের প্রশ্ন, ইউএসএসআর কথাটির পুরো নাম কি? উত্তর হবে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। পরের প্রশ্ন, কোন ভারতীয় প্রথম কমিউনিস্ট ইন্টারন্যাশনালে নির্বাচিত হয়েছিলেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ফ্রেডারিক ইবার্ড। পরের প্রশ্ন, কবে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়েছিল? উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। আর ত্রিশক্তি বলতে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত একটি নতুন রাষ্ট্রের নাম বলো। উত্তর হবে পোল্যান্ড। পরের প্রশ্ন, ইয়ং কমিটির সুপারিশে কী বলা হয়েছিল? এর উত্তরটা তোমরা লিখে নাও। 832 কোটি 5 লক্ষ ডলার ঋণ দেবার কথাও বলা হয় ইয়ং কমিটির সুপারিশে। পরের প্রশ্ন, কোন জারের আমলে ডেমোক্রিস্ট আন্দোলন হয়েছিল? উত্তর প্রথম নিকোলাসের আমলে। পরের প্রশ্ন, রাশিয়ার ভূমি দাস উচ্ছেদ আইন কবে পাশ হয়? উত্তর হবে 1881 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, RSDWP এই কথাটির অর্থ কী? উত্তর হবে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি। পরের প্রশ্ন, রাশিয়ায় সংখ্যালঘু দলটির নাম কি? উত্তর হবে মেনসেভিক দল। পরের প্রশ্ন, রুশ পার্লামেন্টের নাম কি? উত্তর হবে ডুমার। পরের প্রশ্ন, কালো বৃহস্পতিবার কাকে বলে? উত্তর 1929-এর ধস মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কৃষি ও শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছিল। 1929-এর 24 অক্টোবর ওয়াল স্ট্রিটে এই ধসের প্রভাব পড়ে, যা কালো বৃহস্পতিবার নামে পরিচিত। পরের প্রশ্ন, নিউ ডিল কে প্রবর্তন করেন? উত্তর হবে রুজভেল্ট। পরের প্রশ্ন, নেভেন শ্রাউন কথার অর্থ কী? উত্তর হবে জার্মানদের জন্য আরও অধিক বাসভূমি প্রয়োজন। পরের প্রশ্ন, রাশিয়া সম্রাটদের কী বলা হতো? উত্তর হবে জার। পরের প্রশ্ন, জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? উত্তর হবে বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর এবং কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরল সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। পরের প্রশ্ন, রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন? উত্তর হবে জার দ্বিতীয় আলেকজান্ডার। পরের প্রশ্ন, রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম কি? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার। পরের প্রশ্ন, ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন জার? উত্তর হবে জার তৃতীয় আলেকজান্ডার। তৃতীয় বলতে 3 নম্বর। আচ্ছা, পরের প্রশ্ন, কোন জারের আমলে রাশিয়ার সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়? উত্তর হবে জার প্রথম নিকোলাসের আমলে।
পরের প্রশ্ন, রাশিয়ায় কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল? উত্তর হবে রোনাভ রাজবংশ। পরের প্রশ্ন, রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন? উত্তর হবে রোমানভ বংশের, রোনাভ বংশের। পরের প্রশ্ন, ভুলিহীন শাসনতন্ত্র কে চালু করেন? উত্তর হবে জার দ্বিতীয় নিকোলাস। পরের প্রশ্ন, জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দের 14 মার্চ। পরের প্রশ্ন, রাশিয়ার নির্বাচিত আইনসভা কী নামে পরিচিত? উত্তর হবে মা নামে পরিচিত। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মা এর প্রথম অধিবেশন বসে? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ সুবিধাভোগী অভিজাত ও সুবিধা বঞ্চিত দরিদ্র কৃষক এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। পরের প্রশ্ন, নিহিলিস্ট কারা? উত্তর হবে রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী। পরের প্রশ্ন, নিহিলিস্ট শব্দটি কে কোথায় প্রথম ব্যবহার করেন? উত্তর হবে তুর্গেনেভ তার ফাদার্স অ্যান্ড সন্স নামক একটি উপন্যাসে প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন, নারদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়? উত্তর হবে 1874 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নারদ কথার অর্থ কি? উত্তর হবে জনগণ। পরের প্রশ্ন, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আলেকজান্ডার হারজেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাশিয়ার জারতন্ত্রের পতন কবে হয়? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল? উত্তর হবে রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল। পরের প্রশ্ন, বাকুনিন কে ছিলেন? উত্তর হবে রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব। পরের প্রশ্ন, রাশিয়ায় কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1898 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোশ্যাল ডেমোক্রেটিক দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জর্জ প্লেখানভ। পরের প্রশ্ন, রাশিয়ার শেষ জার কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। পরের প্রশ্ন, বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে? উত্তর হবে 18 জন জার। পরের প্রশ্ন, রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংগঠিত হয় কোন জারের রাজত্বকালে? উত্তর হবে জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে। পরের প্রশ্ন, পোর্টসমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পোর্টসমাউথের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে রাশিয়া এবং জাপানের মধ্যে। পরের প্রশ্ন, রক্তাক্ত রবিবার এই ঘটনাটি কোথায় ঘটেছিল? উত্তর হবে রাশিয়ার পেট্রোগ্রাড শহরে। পরের প্রশ্ন, রক্তাক্ত রবিবারের ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোভিয়েত কি? উত্তর রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে সোভিয়েত বলা হতো। পরের প্রশ্ন, সোভিয়েত কথার অর্থ কি? উত্তর হবে পরিষদ। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল এটি কার উক্তি? উত্তর হবে ট্রটস্কির উক্তি। টয়রফলা ট দন্তস্বয় হস্যই র, ট্রটস্কির উক্তি। পরের প্রশ্ন, মীর কাদের বলা হতো? উত্তর হবে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হতো। আচ্ছা, পরের প্রশ্ন, কুলাক কাদের বলা হতো? উত্তর হবে রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণীকে কুলাক বলা হতো। পরের প্রশ্ন, কার সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়? উত্তর হবে স্টোলিপিনের সংস্কারের ফলে। স্টোলিপিন দন্তে শয়টয়কার লয় হস্যই পয় হস্যই দন্তে নয়কার র। আচ্ছা, পরের প্রশ্ন, স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। এবার তোমরা মান 2 অথবা 3-এর যে প্রশ্নগুলি হয় সেগুলো একটু করবে। তোমরা চাইলে মান 2 অথবা 3 বলে হেডিং করতে পারো এবং 1-2 করে লিখে যেতে পারো। প্রথম প্রশ্ন লেখো, জারতন্ত্র বলতে কী বোঝো? উত্তর, মিখাইল রোমানভ 1613 খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজারা জার এবং রানীরা জারিনা উপাধি গ্রহণ করতেন। এই বংশের রাজাদের শাসন জারতন্ত্র নামে পরিচিত। পরের প্রশ্ন, কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? উত্তর, পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের কারণে রাশিয়াকে এক মহান জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন লেখো, মীর কি? উত্তর, মীর হল রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি। 1861 খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার অর্থাৎ 2 নম্বর আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটিয়ে মুক্ত কৃষকদের ভূমির সমস্ত ভার এদের উপর অর্পণ করেন।
পরের প্রশ্ন, ডিমেনব্রিস্ট বা ডেকাব্রিস্ট বিদ্রোহ কি? উত্তর, রুশ জার প্রথম আলেকজান্ডারের মৃত্যুর পর তার ভাই নিকোলাস সিংহাসনে বসলে কিছু রুশ দেশপ্রেমিক এবং একদল সেনা 26 ডিসেম্বর 1825 খ্রিস্টাব্দে পেট্রোগ্রাড শহরে নিকোলাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ডিসেম্বর মাসে সংগঠিত এই বিদ্রোহ ডিমেনব্রিস্ট বা ডেকাব্রিস্ট বিদ্রোহ নামে পরিচিত। পরের প্রশ্ন লেখো, কুলাক কাদের বলা হয়? উত্তর, রাশিয়ায় একদল সচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা জাতদার শ্রেণীতে পরিণত হয়। এই সচ্ছল জোতদার শ্রেণীর কৃষকদের কুলাক বলা হতো। পরের প্রশ্ন, নারদনিক আন্দোলন কি? উত্তর হবে, রুশ শব্দ নারদ থেকেই নারদনিক শব্দের উৎপত্তি। রুশ ভাষায় এর অর্থ হলো জনগণ। 1874 খ্রিস্টাব্দে রাশিয়ার বুদ্ধিজীবী সম্প্রদায় কর্তৃক এদের অবস্থার উন্নতির জন্য যে আন্দোলন সংগঠিত হয় তা জনগণের আন্দোলন বা নারদনিক আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন লেখো, কেন 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলা হয়? উত্তর, জারের তীব্র অত্যাচার এবং দমন নীতির ফলে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হয় ঠিকই, তবে তা রুশ জনগণের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। এই বিপ্লব 1917 খ্রিস্টাব্দের পটভূমি প্রস্তুত করে। তাই বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া। পরের প্রশ্ন, রক্তাক্ত মে সপ্তাহ বলতে কি বোঝো? উত্তর, ফ্রান্সে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর উদ্যোগে প্রতিষ্ঠিত প্যারিস কমিউন প্যারিস শাসন করতে থাকে। ফ্রান্সের সামরিক বাহিনী 1871 খ্রিস্টাব্দে 21 মে প্যারিসে প্রবেশ করে নিষ্ঠুর হত্যালীলা শুরু করে। প্রায় 30,000 মানুষ নিহত, 50,000 মানুষ গ্রেপ্তার এবং অসংখ্য মানুষ কারারুদ্ধ হন। আচ্ছা, তারপরে তোমরা একটু ওয়েট করো, বলে দিচ্ছি। একটু এখানে কাটাকুটি রয়েছে, আমি একটু বুঝে নিই। এবার লেখো, ওর সাথে অসংখ্য মানুষ কারারুদ্ধ হন দাঁড়ি দিয়ে। 1871 খ্রিস্টাব্দে 21 মে থেকে 28 মে পর্যন্ত এই হত্যালীলা রক্তাক্ত মে সপ্তাহ নামে পরিচিত। পরিবেশ লেখো, অক্টোবর ইস্তাহার বা ঘোষণাপত্র কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নাও একটু উত্তরটা। 1905 খ্রিস্টাব্দের ভয়াবহ বিপ্লবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী কাউন্ট উইটির পরামর্শে যার দ্বিতীয় নিকোলাস এক ঘোষণাপত্র জারি করেন। এটি অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ঘোষণাপত্র নামে পরিচিত। পরের প্রশ্ন, কালো সন্ত্রাসের রাজত্ব বা স্টোলিপিন প্রতিক্রিয়া বলতে কি বোঝো? উত্তর, 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের ব্যর্থতার পর রুশ জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিটার স্টোলিপিন দেশে এক ভয়াবহ সন্ত্রাসের শাসন কায়েম করেন। তিনি জেল থেকে ব্ল্যাক 100 নামক কুখ্যাত অপরাধীদের মুক্তি দিয়ে তাদের সহায়তায় জার বিরোধী শ্রমিক ও কৃষকদের ওপর চূড়ান্ত সন্ত্রাস শুরু করেন। এটি কালো সন্ত্রাসের রাজত্ব বা স্টোলিপিন প্রতিক্রিয়া নামে পরিচিত। পরের প্রশ্ন, রাশিয়ার ফেব্রুয়ারি বিপ্লব বলতে কী বোঝো? এর সাথে অথবা দিয়ে থাকতে পারে রাশিয়ার মার্চ বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, রুশ আইনসভার বুর্জোয়া নেতৃবৃন্দ 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রিন্স লুভ এর নেতৃত্বে রাশিয়ায় একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা দখল করে। এই ঘটনা মার্চ বিপ্লব নামে পরিচিত। রাশিয়ার পুরনো ক্যালেন্ডার অনুসারে ফেব্রুয়ারি মাসে এই ঘটনা ঘটেছিল বলে এটি ফেব্রুয়ারি বিপ্লব নামেও পরিচিত। পরের প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো, এপ্রিল থিসিস কি? এর উত্তরটা লিখে নাও। রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণী ক্ষমতা দখল করে। এরপর বলসেভিক নেতা লেনিন নির্বাসন থেকে
রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 16 এপ্রিল 1917 খ্রিস্টাব্দে তাঁর নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জোয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন লিখো এনইপি বা এটা ফুল ফর্ম দিতে পারে নিউ ইকোনমিক পলিসি কি? উত্তর লিখে নাও। বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন। এটি নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি নামে পরিচিত। পরের প্রশ্ন রাসপুটিন কে ছিলেন? উত্তর রাসপুটিন ছিলেন জর্জিয়া থেকে আগত এক ভণ্ড সন্ন্যাসী। তিনি রানী আলেকজান্দ্রার ওপর সীমাহীন প্রভাব বিস্তার করতে সক্ষম হন। দেশের শাসন পরিচালনা, কর্মচারী নিয়োগ প্রভৃতি বিষয়ে তিনি জারের দরবারে সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠা করেন। পরিবেশনা লেখো প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয়? উত্তর প্রথম বিশ্বযুদ্ধ দুটি পক্ষের মধ্যে হয়েছিল। এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, রোমানিয়া, চীন, জাপান ও পর্তুগাল এবং অন্য পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, তুরস্ক এবং বুলগেরিয়া। এত ব্যাপক, ভয়াবহ ও সর্বগ্রাসী যুদ্ধ এর আগে কখনো সংঘটিত হয়নি এবং বিশ্বের প্রায় সমস্ত দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে যোগ দিয়েছিল, তাই এই যুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। দেখো প্রশ্নটা লিখে নাও মরক্কো সংকট কি? উত্তরটা লেখো ইঙ্গো ফরাসি চুক্তির দ্বারা আফ্রিকার উত্তর পশ্চিমাংশে বহিস্থ খনিজ সম্পদ সমৃদ্ধ ও মুসলিম জাতি অধ্যুষিত মরক্কোদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম এই প্রতিবাদ করে নিজেকে মরক্কোর মুসলিমদের রক্ষাকর্তা ঘোষণা করেন এবং সেখানকার তানজিয়ান বন্দরে হাজির হন। লে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এটি মরক্কো সংকট নামে পরিচিত। পরেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? সেরাজেভো হত্যাকাণ্ড কি? উত্তর 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো ভ্রমণে যান। সেখানে তারা স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য নেভরিলো প্রিন্সেপ এর হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এই ঘটনা ইতিহাসে সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ, 14 দফা নীতি কি? উত্তর লিখে নাও বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, ভার্সাই সন্ধির মূল নীতিগুলি কী ছিল? উত্তর লিখে নাও 1-2 করে লিখবে অথবা ক খ গ করে লিখবে অথবা এবিসিডি করে লিখবে। প্রথমটা লেখো প্রথম বিশ্বযুদ্ধের জন্য সার্বিকভাবে জার্মানিকে দায়ী করা। 2 নম্বর ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠা করা। আর 3 নম্বর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপন করা। পরের প্রশ্ন লেখো ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দের 28 জুন বিজয়ী মিত্রপক্ষ এবং পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। প্রধানত 2টি কারণে এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। 1 নম্বর এই সন্ধি পরাজিত জার্মানির পক্ষে ছিল অত্যন্ত কঠোর ও অপমানজনক। জার্মান প্রতিনিধিদের আপত্তি অগ্রাহ্য করে এবং তাদেরকে ভয় দেখিয়ে এই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হয়। পরের প্রশ্ন, অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝো? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে কিছু কিছু সময় বাদ দিয়ে দেয়। যাই হোক, এই প্রশ্নটাও করে যাবে তোমরা। উত্তরটা লেখো 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং তা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই সংকট অর্থনৈতিক মহামন্দা বা বিশ্ব অর্থনৈতিক মন্দা নামে পরিচিত।
পরের প্রশ্ন, হেরেনভক তত্ত্ব কী? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই করবে। হেরেনভক তত্ত্ব কী? উত্তর, নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতি বর্ণ সংকর, এক্ষেত্রে একমাত্র জার্মানরাই বিশ্বের অন্যান্য সব জাতির উপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী। এই তত্ত্বই হেরেনভক তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, ফ্যাসিবাদ কী? উত্তরটা লিখে নাও। ফ্যাসিবাদ প্রকৃতপক্ষে ইটালিতে বেনিটো মুসোলিনির নেতৃত্বে গঠিত এবং ফ্যাসিস্ট দল পরিচালিত একটি বিশেষ রাজনৈতিক মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উগ্র জাতীয়তাবাদী ও আগ্রাসী সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা এবং সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদটি হল ফ্যাসিবাদ। পরের প্রশ্ন, নাৎসিবাদ বলতে কী বোঝো? উত্তর, নাৎসিবাদ বলতে জার্মানির একনায়কতান্ত্রিক শাসক হিটলার এবং তার নাৎসি দল কর্তৃক প্রতিষ্ঠিত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝায়। এবার একটু বড় প্রশ্ন, 4 অথবা 5 নম্বরের, তোমাদের কয়েকটা দেবো, হয়তো 3 থেকে 4টে, তোমরা একটু প্রস্তুতি নিয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন লিখে নাও, রুশ বা নভেম্বর বা বলশেভিক বিপ্লবের সামাজিক কারণগুলি উল্লেখ করো। উত্তরটা তোমরা 1-2 করে লিখবে, বা ক নম্বর দিয়ে পয়েন্ট লিখবে, খ নম্বর দিয়ে পয়েন্ট লিখবে, অথবা ABCD করে পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট লেখো, সামাজিক বৈষম্য। এর আন্ডারে লেখো, বৈষম্যমূলক রুশ সমাজে দরিদ্র কৃষক ও শ্রমিকরা সব ধরনের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। মুষ্টিমেয় ধনী অভিজাত পরিবার দেশের যাবতীয় জমি কুক্ষিগত করে রাখে, ফলে ধনীরা আরও ধনী এবং কৃষক শ্রমিকরা আরও দরিদ্র হতে থাকে। পরের পয়েন্ট লেখো, কৃষকদের অবস্থা। এর আন্ডারে লেখো এবার, রাশিয়ার কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। ভূমিদাসদের মুক্তি হলেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। তারা প্রাপ্ত জমির জন্য ক্ষতিপূরণ পরিশোধে বাধ্য হলেও জমির মালিকানা থেকে বঞ্চিত হতো। পরের পয়েন্ট লেখো, শ্রমিকদের অবস্থা। এর আন্ডারে লেখো, রুশ সরকার বিদেশি শিল্পপতিদের স্বার্থ রক্ষা করলেও শ্রমিকদের স্বার্থের প্রতি কোনো নজর দিত না। শ্রমিকরা স্বল্প মজুরিতে প্রচুর সময় কাজ করতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হতো। পরের পয়েন্ট লেখো, রুশীকরণ নীতি। এর আন্ডারে লেখো, রুশ সমাজ বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠলেও জারতন্ত্রের আমলে অরুশ জাতিগুলির ওপর জোর করে রুশ সংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো, ফলে অরুশ জাতিগুলি ক্ষুব্ধ হতো। পরের পয়েন্ট লেখো, সামাজিক অধঃপতন। এর আন্ডারে লেখো, জার সরকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসারে কোনো উদ্যোগ নেয়নি, ফলে অশিক্ষিত জনগণ মদ্যপান ও বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল। এই পরিস্থিতিতে বলশেভিক দল জনসাধারণকে রাজনৈতিকভাবে সচেতন করতে উদ্যোগ নেয়। পরের প্রশ্ন এবার লেখো, টিকা লেখো, এপ্রিল থিসিস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আন্ডারে লেখো এবার, উত্তরটা লিখে নাও। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করলে প্রিন্স জর্জ লুভ এর নেতৃত্বে দেশে একটি অস্থায়ী বর্জুয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে। এই সরকার দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হলে দেশে প্রবল বিদ্রোহ শুরু হয়। এবার কি বিদ্রোহ শুরু হয় সেগুলো হাইফেন দিয়ে তোমরা 1-2 করে পয়েন্ট লিখে যাও। প্রথম পয়েন্ট, এপ্রিল থিসিস ঘোষণা। এর আন্ডারে লেখো, রাশিয়ার প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু হলে বলশেভিক নেতা VI লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক দলের কর্মীদের সামনে তার বিখ্যাত এপ্রিল থিসিস নামে এক কার্যবিবরণ তুলে ধরেন। পরের পয়েন্ট লেখো, দাবি। এর আন্ডারে লেখো, লেনিন তার এপ্রিল থিসিসের ঘোষণায় দাবি করেন যে বলশেভিকদের বিপ্লবের ফলেই মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটেছে, তাই রাশিয়ার শাসন ক্ষমতা বলশেভিকদের হাতেই থাকা উচিত। লেনিন বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে বলেন যে প্রজাতন্ত্রী সরকারের হাত থেকে এখনই ক্ষমতা কেড়ে নিতে হবে। পরের পয়েন্ট লেখো, জনগণের হাতে ক্ষমতা। এর আন্ডারে লেখো, লেনিন বলেন যে সাধারণ মানুষকে নিয়ে গঠিত সোভিয়েতের হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দিতে হবে, কারখানাগুলির দায়িত্ব শ্রমিকদের হাতে দিতে হবে এবং কৃষকদের হাতে জমি দিতে হবে। পরের পয়েন্ট লেখো, কর্মপরিকল্পনা। লেনিন বলেন যে রাজনৈতিক ক্ষমতা দখলের পর তাদের কাজ হবে যুদ্ধে বিরতি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা,
জমিদারদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বিলি করা, উৎপাদন বন্টন ব্যাংক প্রভৃতির ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা এবং শিল্পের জাতীয়করণ করা। এরপরের প্রশ্ন লেখো, প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাফল্যের কারণগুলি কী ছিল? অথবা দিয়ে থাকতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ব্যর্থতার বা পরাজয়ের কারণগুলি কী ছিল। উত্তরটা লিখে দাও। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে অক্ষশক্তিভুক্ত প্রধান শক্তি জার্মানি যথেষ্ট সাফল্য দেখালেও চূড়ান্ত যুদ্ধে মিত্রশক্তি সাফল্য লাভ করে। মিত্রশক্তির সাফল্য বা জার্মানির ব্যর্থতার কারণগুলি হলো, হাইফেন দিয়ে এবার পয়েন্ট করো। প্রথম পয়েন্ট, সামরিক শক্তি। এর আন্ডারে লেখো, জার্মানির সামরিক শক্তি এককভাবে বেশি হলেও অক্ষশক্তির সম্মিলিত শক্তির তুলনায় মিত্রপক্ষের মোট শক্তি বেশি ছিল। পরের পয়েন্ট লেখো, সৈন্য নিয়োগ। এর আন্ডারে লেখো, মিত্রপক্ষ বিভিন্ন যুদ্ধে পৃথক সেনাবাহিনী নিয়োগের সুযোগ পেলেও জার্মানির একই বাহিনী পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে মিত্রপক্ষের মোকাবিলা করতে বাধ্য হয়। পরের পয়েন্ট লেখো, নৌশক্তি। এর আন্ডারে লেখো, জার্মানির তুলনায় মিত্রপক্ষের বিশেষ করে ইংল্যান্ডের নৌবহর ছিল অত্যন্ত শক্তিশালী। এই নৌবহরের মোকাবিলা করা নৌশক্তিতে দুর্বল জার্মানির পক্ষে সম্ভব ছিল না। পরের পয়েন্ট, ঔপনিবেশিক সাম্রাজ্য। এর আন্ডারে লেখো, জার্মানির তুলনায় ইংল্যান্ড ও ফ্রান্সের সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থাকায় মিত্রশক্তি যুদ্ধে বিপুল জনবল ও অর্থবল ব্যবহারের সুযোগ পায়। পরের পয়েন্ট লেখো, আমেরিকার যোগদান। যুদ্ধের মাঝপথে বিপুল সৈন্য অস্ত্র ও অর্থশক্তি নিয়ে আমেরিকা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দিলে জার্মানির পরাজয় অনিবার্য হয়ে পড়ে। পরের পয়েন্ট লেখো, কূটনীতি। এর আন্ডারে লেখো, যুদ্ধ চলাকালে মিত্রপক্ষ কূটনীতির দ্বারা ইতালিকে অক্ষশক্তি থেকে নিজেদের পক্ষে নিয়ে আসে, কিন্তু জার্মানি এরূপ কূটনৈতিক দক্ষতা দেখাতে পারেনি। পরের পয়েন্ট লেখো, যুদ্ধ কৌশল। এর আন্ডারে লেখো, জার্মান আক্রমণাত্মক যুদ্ধে দক্ষ হলেও আত্মরক্ষামূলক যুদ্ধে মোটেই দক্ষ ছিল না। তাছাড়া যুদ্ধের প্রয়োজনে পিছিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভূখণ্ড রাশিয়ার থাকলেও তা জার্মানির ছিল না। যাই হোক, আমি এই প্রশ্নের 7টা পয়েন্ট বললাম, তোমরা চাইলে 5টা পয়েন্ট লিখতে পারো। ওকে, এরপরে এই লাস্ট প্রশ্ন বলছি, জাতিসংঘ বা লিগ অব নেশনের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। উত্তরটা লিখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের ভয়ানক ধ্বংসলীলা ও নারকীয় হত্যালীলায় মানুষ উপলব্ধি করে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত না হলে সভ্যতার বিলুপ্তি অনিবার্য। এবার পয়েন্ট করো, লিগ অব নেশনের প্রতিষ্ঠা। এর আন্ডারে লেখো, প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর অবসানের পর যুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন রাষ্ট্রনেতাগণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। হাইফেন দিয়ে এবার লিখবে, প্রথম 1-2 করে পয়েন্ট লেখো। প্রথম পয়েন্ট, উইলসনের 14 দফা। এর আন্ডারে লেখো, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে তার বিখ্যাত 14 দফা শর্ত ঘোষণা করেন। এই ঘোষণার 14 শর্তে তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। পরের পয়েন্ট লেখো, প্রস্তাব গ্রহণ। এর আন্ডারে লেখো, যুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে উইলসনের প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ গঠনের প্রস্তাবটি ভার্সাই সন্ধির শর্তের সঙ্গে যুক্ত করা হয়। পরের পয়েন্ট লেখো, লিগ কর্ডেনান্ট। এর আন্ডারে লেখো, জাতিসংঘ প্রতিষ্ঠা ও তার নিয়মাবলী রচনার উদ্দেশ্যে প্যারিসের সম্মেলনে উইলসনের সভাপতিত্বে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি লিগ কভেনান্ট বা লিগের চুক্তিপত্র বা লিগের গঠনতন্ত্র নামে জাতিসংঘের একটি খসড়া সংবিধান রচনা করে। পরের পয়েন্ট লেখো, জাতিসংঘ গঠন। এর আন্ডারে লেখো, কিছু সংশোধনের পর জাতিসংঘের চুক্তিপত্রটি 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল প্যারিসের শান্তি সম্মেলনে গৃহীত হয়। তাই এই দিনটিকে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়। 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে। তাহলে এই ছিল এই চ্যাপ্টারের টোটাল সাজেশন। তোমরা এগুলোই করে গেলে আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পাবে, আর এর বাইরে কোনো প্রশ্নই হয় না। যদি একটা এদিক ওদিক চলে যায় তাহলে কিছু করার নেই, কিন্তু তবে তোমরা যথেষ্ট কমন পাবে, এর বাইরে প্রশ্ন ধরা যায় না। আর অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।